লাস্ট পার্টে আমরা দেখি জেইন এবং দেবকে বিষ দেওয়া হয়েছিল, যা তাদের ড্রিঙ্কসে মিশানো ছিল। তার কারণে জেইন আর দেবের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। নার্স জানায় যে দেবের অবস্থা এখন স্থিতিশীল, যে কোনো সময় জ্ঞান ফিরে পেতে পারে। কিন্তু জেইনের ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলা যাচ্ছে না। তার আদৌ জ্ঞান ফিরে নাও আসতে পারে, কারণ তার শরীরে যে বিষ ঢুকেছে তার রিয়েকশন একটু বেশি হচ্ছে। সিনা ডাক্তার সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি কোথায়। চিকিৎসা করার জন্য তাকে ডাকতে বলে। নার্স জানায় তিনি এখন ব্যস্ত আছেন, অপেক্ষা করতে হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। মিয়া ভয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। সিনা তাকে বুঝাতে থাকে। ঠিক তখনই একজন লোককে দেখা যায়, যে লাল রঙের কাপড় দিয়ে নিজেকে পুরো ঢেকে রেখেছিল। তার হাতে একটি বোতল ছিল। কিছুক্ষণ পর জানালা দিয়ে সেই বোতলটি ভিতরে ছুঁড়ে ফেলা হয়। ম্যাট বোতলটি তুলে, তার উপর একটি চিরকুট ছিল, যাতে লেখা ছিল, এটা দুজনকে খাইয়ে দাও। সিনা বলে, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, তাই এটা তাদের দেওয়া উচিত হবে না। কিন্তু ম্যাট বলে, আমাদের আর কোনো উপায় নেই, আমরা কিছু না করলে তারা মারা যাবে, তার চেয়ে এটা খাওয়ানোই ভালো। সবাই ম্যাটের কথায় রাজি হয়ে যায়। এরপর দেব আর জেইন দুজনকেই সেই ওষুধ খাওয়ানো হয়। সিন চেঞ্জ হয়। সুপ্রিমো বলেছিল সে পার্টিতে আসবে না, কিন্তু সে পার্টিতে উপস্থিত ছিল। ভায়োলেট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খুশি নও? আজ তো কোনো রক্তপাত হয়নি। সুপ্রিমো বলে, কিছুক্ষণ আগে যা ঘটেছে সে সম্পর্কে আপনি কি বলবেন? ভায়োলেট বলে, এটা একটা ছোটখাটো দুর্ঘটনা বলা যাবে, হয়তো ফুড পয়জনিংয়ের কারণে হয়েছে। সুপ্রিমো সেখান থেকে চলে যাচ্ছিল। ভায়োলেট তাকে থামিয়ে বলে, তুমি প্রেসিডেন্ট, তোমার এখানে থাকা জরুরি। সুপ্রিমো আবার যেতে চাইলে ভায়োলেট বলে, আমি এখানকার হেড, তোমাকে আমার কথা শুনতে হবে, তুমি যেতে পারবে না। ভায়োলেট তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এস কোনো কিছু পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অনেক সময় চলে যায়, কিন্তু দেব আর জেইনের এখনো জ্ঞান ফিরে আসে না। সবাই ভয় পেতে থাকে, বোতলের ওষুধ খাইয়ে তারা ভুল করল না তো। ঠিক তখনই দেবের জ্ঞান ফিরে আসে, কিন্তু জেইনের অবস্থা আগের মতোই ছিল। সেই সময় সেখানে এক মেয়ে আসে। সেই ছিল সেই লাল কাপড় পরা মেয়ে, যে বোতলটি ভিতরে ছুঁড়ে দিয়েছিল। সিনা আর মিয়া বলতে থাকে, তুমি কে? এখান থেকে চলে যাও। মেয়েটি বলে, আমি তোমাদের শত্রু নই, সাহায্য করতে এসেছি। সে জেইনের কাছে গিয়ে একটি ছুরি জেইনের বুকের উপর ঢুকিয়ে দেয়। জেনের বুক থেকে রক্ত বের হতে থাকে। মেয়েটি বোতল থেকে আবার জেনকে ওষুধ খাওয়াতে বলে। ম্যাট তাকে সেই ওষুধ খাইয়ে দেয়। রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে জেইনের শরীরে ঢুকে থাকা বিষাক্ত ড্রাগস বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে জেইনের জ্ঞান ফিরে আসে, আর মেয়েটি সেখান থেকে কোথাও উধাও হয়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটিকে আর খুঁজে পায় না। মেয়েটি কোথায় গেল, সে আসলে কে ছিল? সিন চেঞ্জ হয়। তারা স্কুলে ছিল। জেন সবাইকে জিজ্ঞাসা করে, যে মেয়েটা আমাদের বাঁচালো সে কে? ঠিক তখনই টিচার এসে পড়েন। ম্যাট আর তার ফ্রেন্ডরা অন্য একটি ক্লাসে চলে যায়। সেলিন জেনকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আসল শত্রু কারা? জেন বলে, তুমি কি বলতে চাইছো? সেলিন বলে, তুমি খুবই সরল, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বন্ধুরা তোমার ফ্রেন্ড না? এখানে কারো বেশি ক্লোজ হয়েও না, কারণ কার হাতে ছুরি আছে বলা যায় না। তুমি বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারো। এখানকার র্যাঙ্কিং সিস্টেম তো জানোই, টপ 10-এ থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে সেটা জানো। এমন সুবিধা যা তোমার প্রাণও বাঁচাতে পারে। এই সুযোগ সবাই পায় না। যদি তোমার সামনে এমন কোনো সুযোগ আসে, তুমি কি করবে? নিজেকে বাঁচাবে না বন্ধুদের ছেড়ে দিবে? এসব শুনে রাগে জেইন ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। সে তখনও সেলিনের কথা ভাবছিল। ঠিক তখনই এক মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে। মেয়েটি খুব ভীত ছিল, তার মুখে আঘাতের চিহ্ন, এবং সে চারিদিকে তাকাচ্ছিল। জেইন জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? কিন্তু মেয়ে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। এদিকে ম্যাট আর তার বন্ধুরা এসে দেখে জেইন সেই মেয়েটির পিছনে পিছনে যাচ্ছে। তারাও জেইনের পিছনে। মেয়েটিকে ফলো করতে করতে জেইন ওয়াশরুমের ভিতরে ঢুকে, কিন্তু ঢুকে মেয়েটিকে আর খুঁজে পায় না। তারপর সে মেয়েটিকে ডাকতে ডাকতে একটি দরজা খুলে। দরজা খুলতেই সে দেখে মেয়েটি প্রায় মৃত্যুর মুখে। দৃশ্যটা দেখে জেইন চিৎকার করে উঠে। ম্যাট আর তার বন্ধুরাও সেখানে ছুটে আসে। ঠিক তখনই প্রিন্সিপাল এসে সবাইকে ক্লাসে ফিরে যেতে বলেন। আর প্রিন্সিপাল জেইনকে অফিসে দেখা করতে বলেন এবং মার্ট এবং তার বন্ধুদের ড্রোমে যেতে বলেন। মার্ট জেইনের সঙ্গে যেতে চায়, কিন্তু জেইন তাকে মানা করে। প্রিন্সিপাল জেইনকে নিয়ে অফিসে যান, যেখানে আগে থেকেই সুপ্রিমো বসেছিল। সে প্রিন্সিপালকে বলে, আপনি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করালেন। প্রিন্সিপাল সুপ্রিমোর কাছে ক্ষমা চায়। জেইন ভাবতে থাকে, প্রিন্সিপাল সুপ্রিমোকে এত ভয় পাচ্ছেন কেন? সুপ্রিমো প্রিন্সিপালকে সেখান থেকে চলে যেতে বলে। জেইন বলে, আমি ওই খুনের সঙ্গে জড়িত নই। সুপ্রিমো ঠান্ডা গলায় বলে, কতটা রুড, তুমি কি ভুলে গেছো তুমি প্রেসিডেন্টের সামনে বসে আছো? অন্তত একটু সম্মান দেখাও। সে একটু স্মাইল করে এবং বলে, এখন তুমি এসএসজির নতুন সেক্রেটারি। জেইন বলে, আমি কতবার বলেছি আমি এতে আগ্রহী নই। সুপ্রিমো একটু মন খারাপ করে, তারপরে বলে, তোমার কোনো বিকল্প নেই, এই পজিশনের জন্য আমি তোমাকে বেছে নিয়েছি। জেইন সুজা বলে, আমার দরকার নেই। সুপ্রিমো নিজের চেয়ার থেকে উঠে টেবিলের সামনে বসে জেইনকে বুঝাতে শুরু করে, এই পজিশন পেলে সে কতটা সুবিধা পাবে, সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, আর মানুষ তাকে ভয় পেতে শুরু করবে। জেইন বলে, আমি ভেবে দেখব। সুপ্রিমো তার শরীরের খোঁজখবর নিয়ে বলে, যা হয়েছে সে ব্যাপারে আমি শুনেছি। জেইন বলে, কোন বিষয়ে কথা বলছো?
আসার পর তো অনেক কিছুই হয়ে গিয়েছে। সুপ্রিমো কিছুই বলে না, ইগনোরেন্স ফিল করে। তারপর যখন জেন সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তখন সুপ্রিমো বলে, আমি জানি এটা কে করেছে। জেন ঘুরে বলে, এখন কি আমাকে গেস করতে বলবে? তুমি কে যে আমাকে এসব বলবে? সুপ্রিমো গভীর হয়ে বলে, বোকামি করো না। সুপ্রিমো বলে, তুমি জানো এটা কে করেছে। তারপর জেন নিজের ক্লাসে যাচ্ছিল, তখন তার সঙ্গে অলওয়েজ স্যার দেখা করেন। তিনি জেনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে বলেন, আমার তোমার সাহায্যের দরকার। আমি শুধু টিচার নই, একজন ডিটেকটিভ। আমি সব স্টুডেন্টদের বাঁচাতে চাই। জেন বলে, হেল ইউনিভার্সিটি সম্পর্কে আমি কিছুই জানি না, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। অলওয়েজ স্যার বলেন, তুমি আমাকে সাহায্য করতে পারবে। এসএসডির সেক্রেটারির পদ গ্রহণ করো। যদি তুমি সেক্রেটারি হও, তাহলে সিক্রেট ল্যাব সম্পর্কে জানতে পারবে। সেই সিক্রেট ল্যাব যেখানে ফর্মুলা লুকিয়ে রাখা হয়েছে। সবাই ভাবে ডক্টর কৃষ্ণের মৃত্যু স্বাভাবিক ছিল, কিন্তু তাকে হত্যা করা হয়েছিল, আর সেই ফর্মুলা একজন ছাত্র সেখান থেকে নিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। দেরি হওয়ার আগে আমাদের সেই ল্যাব খুঁজে বের করতে হবে। জেন বলে, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, আশা করি আপনি বুঝবেন। তারপর জেন লাইব্রেরিতে গিয়ে খুঁজতে থাকে। কোনো বইয়ে হয়তোবা সেই সিক্রেট ল্যাবের কথা উল্লেখ আছে, কিন্তু কোনো বইতে এই ল্যাব সম্পর্কে কোনো কিছু লেখা নেই। ঠিক তখনই ম্যাট সেখানে আসে। জেন বলে, আমাদের কি হাল ছেড়ে দেওয়া উচিত? ম্যাট বলে, না, আমরা প্রমিস দিয়েছিলাম আমরা সবাই একসাথে এখান থেকে বের হব। সে জেনকে সাহস দিতে থাকে। তখনই তাদের মধ্যে একটি সুন্দর মোমেন্ট তৈরি হয়। আমরা দেখি সুপ্রিমো বুকশেলফের পিছনে দাঁড়িয়ে তাদের দেখছিল। জেন নিজের হাত ম্যাটের হাতের উপর রেখে তাকে থ্যাংক ইউ জানায়। ম্যাট বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো, কখনো তোমাকে একা ছেড়ে যাব না। তারপর সে জেনের হাতে কিস করে। এই সিন দেখে সুপ্রিমোর আগে বুকশেলফে ঘুষি মারে, ফলে বইগুলো মাটিতে পড়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। জেন বলে, ভূমিকম্প হয়েছিল নাকি? এরপরই ব্লাডি নাইট শুরু হয়ে যায়। সবাই একে অন্যকে নির্মমভাবে মারতে শুরু করে। জেন সবকিছু দেখে ভাবতে থাকে, যদি সে সেক্রেটারির পদ গ্রহণ করে, তাহলে সে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আরো অনেক কিছু পাবে। কিন্তু একই সঙ্গে সে ভাবছিল, ওই পজিশন নিলে তার সুপ্রিমোর সব নিয়মকানুন মেনে চলতে হবে। জেন না সুপ্রিমোকে বিশ্বাস করতে পারছিল, না অলওয়েজ স্যারকে। ইউনিভার্সিটির চারিদিকে রক্ত ছড়িয়েছিল। পরের দিন জেন এবং তার বন্ধুরা স্কুলে আসে। সবকিছু দেখে জেন বলে, আমি একটু পরে আসছি। তারপর সে সুপ্রিমোর অফিসে যায়। সুপ্রিমো খুব খুশি ছিল, কারণ জেন সেক্রেটারির পদে রাজি হয়েছে। সে জেনকে একটি ড্রেস দেয় এবং সেটা পরতে বলে। জেন রেস্টরুমে যেতে চাইলে সুপ্রিমো তাকে থামিয়ে বলে, এখানেই চেঞ্জ করো। জেন অবাক হয়ে বলে, তোমার সামনে? সুপ্রিমো মুচকি এসে বলে, তুমি কি তাই চাও? জেন জবাবে দেয়, তোমার স্বপ্নে। সুপ্রিমো হাসতে হাসতে বাইরে চলে যায় এবং বলে, আমি দরজার কাছেই আছি, কাউকে ভিতরে ঢুকতে দেব না। জেন মনে মনে ভাবতে থাকে, সে কি যে ভাবছে, এভাবে পাহারা দিয়ে কিউট হয়ে যাবে। যদিও সে সবসময় এমন থাকে না, কিন্তু আজ যেন একটু ভদ্র সাজছে। অন্যদিকে জেনের বন্ধুরা নিচে বসে আলোচনা করছিল, জেন কি সত্যি সেক্রেটারির পজিশন গ্রহণ করবে নাকি করবে না। দুরাম বলে, যদি সে পদটা নেয়, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। সে আমাদের সাহায্য করতে পারবে এবং আমরা আরো বেশি সুরক্ষা পাব। দেব বলে, ক্ষমতা পাওয়ার পর মানুষ বদলে যায়। যদি জেন ক্ষমতা পেয়ে আমাদের ফ্রেন্ড থেকে শত্রু হয়ে যায়, তাহলে আমাদের সমস্যা আরো বাড়বে, কারণ সে আমাদের সম্পর্কে সবকিছু জানে। আর জেনও বিপদের মধ্যে পড়তে পারে, কারণ এসের জগৎ অনেক বেশি ডার্ক। ম্যাট বলে, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, এসকে তো মোটেই না। এখানে এস হচ্ছে সুপ্রিমো। এরপর জেন সেক্রেটারির ইউনিফর্ম পরে বেরিয়ে আসে। এস তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তার হাতে লাগানো সেই বেসটাও দেখে, যেটা থেকে সে অনেক বেশি খুশি হয় আর বলে তার উপর অনেক বেশি স্যুট করেছে। জেন আর এস একসঙ্গে বাইরে বেরিয়ে আসলে সবাই জেনকে দেখে অনেক বেশি ভয় পাওয়া শুরু করে, কারণ সে এখন নবম র্যাঙ্কে। জেনও বাইরে বের হয়ে একটু অ্যাটিটিউড দেখায়, যেটা দেখে এস বলে তার খুব ভালো লাগছে। তারপর মিয়া জেনকে ডাক দেয়, কিন্তু সে কোনো পাত্তা না দিয়ে এসের পিছনে পিছনে হাঁটা শুরু করে। আর এর সাথেই এপিসোড 4 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি সুপ্রিমো জেনকে তার সাথে নিয়ে এসএসডির অফিসে যায়। সেখানে টিচার আর অনিল আগেই ছিল। সেখানে গিয়ে সে ফিরজিকে উদ্দেশ্য করে বলে, এই চেয়ার থেকে এখন উঠে যাও, এখানে জেন বসবে। আর আমার সামনে থেকেও সরে যাও, কারণ আজ থেকে তুমি আর আমার সেক্রেটারি নও। জেন এখন থেকে আমার সেক্রেটারি। আর সবাই তাকে সম্মান করবে, যেমনভাবে আমাকে সম্মান করো। আর এটাই আমার অর্ডার। এরপর সুপ্রিমো জেনকে বলে, আজ থেকে তুমি হয় পুরো সময় আমার সাথে থাকবে, নয়তো এসএসডির অফিসে থাকবে। এটা দেখে মনে হচ্ছিল হয়তোবা সুপ্রিমো জেনকে প্রোটেক্ট করার জন্য এসব কিছু করছে। এরপর আমরা দেখি জেন তার মিউজিক ক্লাসে দেরিতে পৌঁছায়। তখন তার টিচার তাকে বকছিলেন। তার উপরে সে তার মিউজিক ক্লাসে মিউজিক শিটটাও নিয়ে আসেনি। ঠিক তখনই আমরা দেখি খুবই হ্যান্ডসাম এক ছেলে উঠে দাঁড়ায় এবং তাকে বলে, চাইলে আমার মিউজিক শিটগুলো আমরা শেয়ার করে পড়তে পারি। তারপর সে তার পাশে গিয়ে বসে। জেন ছেলেটা দ্বারা ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়। সবকিছু স্বাভাবিক এবং পারফেক্ট মনে হচ্ছিল।
ক্লাস শেষ হওয়ার পর জেন গিটার প্র্যাকটিস করছিল, কিন্তু সে বারবার ভুল করছিল। তখন সেই ছেলেটি এসে তাকে বলে, আমি তোমাকে গিটার বাজানো শেখাতে পারি। সে খুব আকর্ষণীয় ভঙ্গিতে তাকে গিটার বাজানো শেখাতে থাকে। জেইন তো তাকে দেখে পুরোই ফিদা হয়ে যায়, কিন্তু যখন জেইন তার নাম জিজ্ঞাসা করে তখন সে বলে, আমার নাম নাজিল লুমিয়া। এই নাম শুনেই জেন ভয়ে প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠে। নাজিল লুমিয়া ব্ল্যাকবার্ড গ্যাংয়ের লিডার। এইবার এই হ্যান্ডসাম ছেলে তার আসল রূপ দেখানো শুরু করে, কারণ নাজিল লুমিয়া সেই নিষ্ঠুর ব্লাড গ্যাংয়ের লিডার। সে উঠে দাঁড়িয়ে জেনকে বলে, যা দেখছো সেটাকে সরাসরি সত্যি ভেবে নিও না, কারো চেহারা দেখে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না জেইন। সে জেইনকে ঘিরে ঘুরতে থাকে, তারপর হঠাৎ তার গলায় ছুরি ধরে ফেলে। তারপর বলে, এই জায়গায় তোমার জীবনের কোনো মূল্য নেই বাকিদের তুলনায়। তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে জেইন, কিন্তু আমি তোমাকে একটা অফার দিতে চাচ্ছি। আমাদের গ্রুপে জয়েন করো, নয়তোবা মারা যাও। ঠিক তখনই সেখানে 3জন ছেলে এসে হাজির হয়। এই বোকাগুলো তো বুঝতেই পারছে না তারা নিজের মৃত্যুকে ডেকে আনছে। এদের মধ্যে একজনের নাম ছিল পোলো, আরেকজনের নাম জুস, আরেকজনের নাম মনে নেই। এই 3জন নাজের লুমিয়াকে মারতে শুরু করে, খুব বাজেভাবে ইচ্ছামতো মারছিল। নাজের ফাইট ব্যাক করছিল না। নাজের চাইলেই তাদের থামাতে পারত, সে এই মুহূর্তে তাদের থামাচ্ছিল না, কারণ সে জানে তাদের সঙ্গে তার কি করতে হবে। জেন ছেলেগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না। তারপর জেন রাগ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার সামনে আবার সেই লাল চুলওয়ালা ছেলে আসে, যে আগে অদ্ভুতভাবে মিয়ার দিকে তাকিয়েছিল। আর সেও ব্ল্যাকবার্ড গ্যাংয়ের সদস্য। সে তাকে বলে, তুমি কেন সাহায্য করছো না? উত্তরে সে বলে, ওকে সাহায্য করার কোনো দরকার নেই, কারণ পরের যে 3টা মৃত্যু হবে সেগুলো এই 3 ছেলেরই। তারপর আমরা দেখি রেইন তার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই এস সেখানে আসে, বলে, মিস জেইন চলুন। তখন মার্ট বলে, তার এখনো খাওয়া শেষ হয়নি, সে এখন যাবে না। কিন্তু সুপ্রিমো বলে, হয়তোবা তোমার জানা নেই, জেইন এখন এসএসডির সেক্রেটারি। তার অনেক দায়িত্ব আছে, তাকে সব সময় আমার সাথেই থাকতে হবে। তাই যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি সে তোমাদের সঙ্গে থাকতে পারবে না, এমনকি তোমাদের সঙ্গে কথাও বলতে পারবে না। জেইন বুঝতে পারে তার এখান থেকে চলে যাওয়াই সবার জন্য ভালো, তাই সে রাজি হয়ে যায়। সুপ্রিমো যখন জেইনকে নিয়ে যাচ্ছিল তখন প্রেন্তি মার্কোস নামে এক ছেলের হাত থেকে ভুল করে সুপ্রিমোর উপর জুস পড়ে যায়। সঙ্গে সঙ্গে সুপ্রিমো আদেশ দেয় তাকে ডার্কহেল জেলে নিয়ে যাওয়া হোক। যখন তারা সেখানে পৌঁছায় ছেলেটা বারবার বলতে থাকে, দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, কারণ এই জেলে কাউকে ঢুকানোই মানে কিছুক্ষণ পর এসে তাকে কেউ নিয়ে যাবে, মানে তারপর হয়তোবা তার মৃত্যু নিশ্চিত। জেলে ঢুকার আগ মুহূর্তে ছেলেটি সুপ্রিমোকে বলে, আমি জানি তুমি এসব কেন করছো, আমি তোমার সিক্রেট জানি সুপ্রিমো। তখন সুপ্রিমো ঠান্ডা গলায় বলে, আমি জানি তুমি আমার রহস্য জানো, এ কারণেই আমি তোমাকে মারছি, না হলে কি শুধু জুস পড়ে যাওয়ার জন্য আমি তোমার জীবন নিয়ে নিতাম? সুপ্রিমো আরও বলে, আমিও তোমার সিক্রেট জানি, তুমি তোমার জিএফ এর বেস্ট ফ্রেন্ডকে হত্যা করেছিলে, মনে আছে সেই মেয়েটি যাকে জেন বাথরুমে দেখেছিল? আমরা বুঝতে পারি ওই মেয়েটিকে এই ছেলেটি মেরেছে। সে সুপ্রিমোকে রিকোয়েস্ট করে বলে, আমার জিএফ যাতে এই বিষয়ে কোনো কিছু জানতে না পারে, এই শর্তে সে ডার্ক জেলের ভিতরে ঢুকার জন্য রাজি হয়ে যায়। তারপর তাকে ডার্ক হেল জেলের ভিতরে ঢুকে দেওয়া হয়। এরপর কেউ এসে তাকে নিয়ে যায়, কে নিয়ে যায় এই বিষয়ে আমরা জানি না। তারা যখন ফিরে যাচ্ছিল তখন সেই ছেলেটির গার্লফ্রেন্ড কাঁদতে কাঁদতে আসে এবং সুপ্রিমোকে বলে, দয়া করে তাকে ক্ষমা করে দিন। সুপ্রিমো তাকে ক্ষমা করে না, আর বলে, তুমি অনেক বেশি লেট করে ফেলেছ, আর সেখান থেকে চলে যায়। জেইনের মেয়েটির প্রতি অনেক দয়া হয়, সে মেয়েটির পাশে বসে এবং কথা বলা শুরু করে। মেয়েটি তখন জেনকে বলে, তোমাকে দেখে মনে হয় হয়তো হেল ইউনিভার্সিটিতে আবার শান্তি ফিরে আসতে পারে, কারণ 5 বছর আগে এখানে সত্যি শান্তি ছিল। জেইন অবাক হয়ে বলে, হেল ইউনিভার্সিটিতে শান্তি, এটা কিভাবে সম্ভব? তখন মেয়েটি গল্প বলতে শুরু করে। সে বলে, তোমার আসার আগে এখানে আরও কিছু নতুন স্টুডেন্ট এসেছিল, কিন্তু সবাইকে মেরে ফেলা হয়েছে। তবে তাদের মধ্যে একজন ছিল যার নাম সামান্তা। তার আসার পর আমাদের হেল ইউনিভার্সিটিতে শান্তি ছড়িয়ে পড়েছিল, এমনকি এতটাই যে এখানে ব্লাডি নাইটস হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সবকিছু সুন্দর হয়ে উঠেছিল, সবাই খুব ভালো চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় যখন আগের সুপ্রিমো, যে ছিল হেডমাস্টারের ছেলে, অর্থাৎ এসক্রজের আগের সুপ্রিমো, সে সামান্তার প্রেমে পড়ে যায়। তারপর কি হয়, সামান্তা কোথায় গেল, হেডমাস্টারের ছেলে সেই বা কোথায় গেল, কেউ কিছুই জানে না। তারা হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। আর যেহেতু সেই সুপ্রিমো সামান্তার প্রেমে পড়েছিল, তারপর থেকেই হেল ইউনিভার্সিটির অবস্থা আরও বেশি ভয়ঙ্কর হতে শুরু করে। সবকিছু আগে থেকেও খারাপ হয়ে যায়, মানে সুপ্রিমো যদি প্রেমে পড়ে তাহলে হেল ইউনিভার্সিটির বিপদ আরও বেশি বাড়বে। এরপর আমরা দেখি জেন লাইব্রেরিতে ভেনেসার সঙ্গে আছে। ঠিক সেই সময় জেনকে লক্ষ্য করে সবাই তাকে অনেক বেশি সম্মান দেখাচ্ছিল, কারণ এখন সে এসএসডির সেক্রেটারি। আর এস বিশেষভাবে আদেশ দিয়েছে সবাই যেন তাকে সম্মান করে। এদিকে ভেনেসা তার বই খুঁজছিল, তখন জেন একা বসেছিল। ঠিক তখনই এক বৃদ্ধ লাইব্রেরিয়ান এসে তাকে বলে,
তুমি এখন নাম্বার 9। এখানে সবাই চেষ্টা করে টপ 10-এ উঠতে, যাতে তারা এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতে পারে। কিন্তু তুমি এখনও কেন যাচ্ছ না? তোমার কি মনে হয় তোমার বন্ধুরা তোমার জন্য চিন্তা করবে? যখন নিজেদের বাঁচানোর সময় আসবে তখন তারা তোমাকে বেছে নেবে না। তোমার সুযোগ আছে, এখান থেকে পালিয়ে যাও। এরপর জেন ভ্যানেসার সঙ্গে বসেছিল, কিন্তু তার ক্লাসে যাওয়ার সময় হয়ে যায়, তাই সে চলে যায়। ভ্যানেসা একা বসে থাকে। তখন সেখানে প্রবেশ করে হেল ইউনিভার্সিটির সব মেয়েদের ক্রাশ লিয়াম নামে এক ছেলে। সে এসে ভ্যানেসাকে একটি অ্যাসাইনমেন্ট করার জন্য একটি বই দেয় এবং হেল্প করে। ভ্যানেসা তার এত ফ্রেন্ডলি আচরণ দেখে অনেকটা অবাক হয়, আর তাকে বিশ্বাস করবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না। তারপর সে ভ্যানেসার দিকে একটু অন্যরকমভাবে তাকায় আর বলে, যদি তুমি আগ্রহী হও তাহলে চলো আমরা একসঙ্গে লাঞ্চ করি। ক্যাফেটেরিয়াতে গিয়ে ভ্যানেসা অনেক এক্সপেন্সিভ খাবারগুলো অর্ডার করে। লিয়াম তার দিকে তাকিয়ে স্মাইল করে। ওয়েটার চলে যাওয়ার পর সে বলে, এই ইউনিভার্সিটিতে সবকিছু ফ্রি, এটা কি তুমি ভুলে গিয়েছো? এটা শুনে ভ্যানেসা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর তারা খাওয়ার জন্য বসে। ঠিক তখনই জরম এবং তার ফ্রেন্ডরা সেখানে চলে আসে। এখানে জরমের আচরণ দেখে মনে হচ্ছিল সে ভ্যানেসাকে পছন্দ করে। সে এসে বলে, হাই, আমি জরম, তোমাদের গল্পের মধ্যে ঢুকে পড়ার জন্য সরি। তোমার নাম কি? তারপর ভ্যানেসার সব ফ্রেন্ডরা একে একে নিজের পরিচয় দেয়। লিয়ামও তার পরিচয় দেয়। এক মুহূর্তে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। তারা গল্প করছিল এবং অনেক বেশি হাসছিল। আমরা দেখি তাদের কথাবার্তা আর হাসিতে আরেকটা মেয়ে খুব বেশি বিরক্ত হয়ে যায়। সে অনেক বেশি ওভার অ্যাক্টিং করে। সে ইচ্ছা করেই একটি গ্লাস সেখানে ভেঙে ফেলে এবং চিৎকার করতে থাকে। জোরাম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বাড়াবাড়ি করে কাঁদতে শুরু করে আর বলে, আমি এটা চাইনি, কিন্তু এরা এত বেশি হাসাহাসি করছিল যে আমার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে। আর সব দোষ ভ্যানেসা এবং তার ফ্রেন্ডদের উপর দিয়ে দেয়। তারপর লিয়াম তাকে শান্ত করে এবং সে চলে যায়। আমরা দেখি আশপাশের সবাই তাকে ভয় পাচ্ছে। তখন লিয়াম বলে, ও হচ্ছে রক্সেন এলস্টার। সে যা খুশি তাই করতে পারে, কারণ সে ডেভিল গড ওয়ারিয়র টিমের লিডার, রেস সিলভিনিয়ার গার্লফ্রেন্ড। আর রেসকে বলা হয় হেল ইউনিভার্সিটির কিং। তাহলে টেকনিক্যালি রক্সেন হচ্ছে এই ইউনিভার্সিটির কুইন। এই কারণে সবাই তাকে ভয় পায়। তাই তোমরাও তার সাথে কোনো ঝামেলায় জড়িও না, তার থেকে দূরে থাকাই ভালো। ঠিক তখনই খুব জোরে একটি চিৎকারের শব্দ শোনা যায়। দিনের আলোতে কাউকে খুন করা হয়েছে। শুরুতে যে 3টা ছেলে নাজিল লুমিয়াকে মারছিল, আমরা দেখি মাটিতে পড়ে থাকা মৃতদেহ তাদের এই 3 ছেলের মধ্যে একজনের ছিল। মিস ক্যাথ এসে শুধু বলে, এই লাশটা এখান থেকে সরিয়ে নাও, এটা রাস্তা আটকাচ্ছে। এটা শুনে জেন এবং তার ফ্রেন্ডরা অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, জীবনের কোনো মূল্য নেই, না ছাত্রদের কাছে না টিচারদের কাছে। জেনের ফ্রেন্ডরা তাকে বলে, আমরা রুমে চলে যাচ্ছি, বিশ্রাম নিব। তখন জেন একা দাঁড়িয়ে একটি কথাই ভাবে। সে বলে, এখানে কারো জীবনের কোনো মূল্য নেই, বরং ভালোই, যত তাড়াতাড়ি সব স্টুডেন্ট মারা যাবে ততই তো ক্লাসরুমের দরকার পড়বে না। জেন হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। হাঁটতে হাঁটতে তার মনে হয় এখানে কিছু একটা ঘটেছে। সে খুঁজতে গিয়ে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা কাঁদছিল এবং বলছিল, বিশ্বাস করো, আমি এটা ইচ্ছে করে করিনি, আমার এটা করার কোনো ইচ্ছেই ছিল না, আমি এটা করতে চাইনি, ওরা আমাকে জোর করেছে। জেন জিজ্ঞাসা করে কে? ছেলেটা বলে, গ্যাংগুলো আমাকে এটা করতে বাধ্য করেছে। জেন তখন বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমার কথা বিশ্বাস করব, কিন্তু আগে বলো তুমি কি করেছ। ঠিক তখনই ছেলেটা জেনের উপর আক্রমণ করে তাকে মারার জন্য। এই মুহূর্তে সে ভয়ে মানসিকভাবে একদম স্থির ছিল না। সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। জেন নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। আর এখানেই আমরা দেখতে পাই প্রয়োজনে জেন নিজেকে বাঁচানোর জন্য কাউকে হত্যাও করতে পারে। ছেলেটা প্রায় জেনকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ইচ্ছা করেই সে শেষ পর্যন্ত জেনের উপর অ্যাটাক করে না। তারপর সে ভীষণভাবে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার ফ্রেন্ড জুস পেছন থেকে এসে বলে, আমি তোমার পর বিশ্বাস করি পাবলো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা করেছ সেটা ইচ্ছা করে করনি। এসব বলতে বলতে হঠাৎ সে পালোর গলা কেটে ফেলে। জেন চিৎকার দেয় আর বলে, এটা কি করলে? সে বলে, আমার কোনো কিছুই করার নেই, আমাকে আদেশ দেওয়া হয়েছে, না করলে আমিও মারা যাব। ঠিক জেন তখন ডাকে তাকে মারতে যায়, কিন্তু মারে না। জেন তখন জিজ্ঞাসা করে, তোমার নিজের ফ্রেন্ডকে মারতে হলো কেন? তুমি কিভাবে নিজের বন্ধুকে হত্যা করতে পারো? ছেলেটা উত্তরে বলে, যখন তুমি কোনো গ্যাংয়ের টার্গেট হয়ে যাও তখন তুমি আর কখনোই শান্তি পাবে না। যদি তুমি তাদের আদেশ না মানো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে, আর তোমার বন্ধুদেরও মেরে ফেলবে। তারপর সে জেনকে জিজ্ঞাসা করে, এখন তুমি বলো, নিজেকে বাঁচানোর জন্য তুমি কি কারো জীবন নিতে পারবে? কারণ আমি নিজেকে বাঁচানোর জন্য সেটা করতে পারি। জেন রাগ করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই জেন দেখে টেরেস থেকে আরেকটা লাশ নিচে পড়ে যায়। আর হ্যাঁ, এই লাশটা ছিল জুলসের। সেই জুলস যে নিজেকে বাঁচানোর জন্য ফ্রেন্ডকে মেরেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকেও মরতে হলো। এভাবেই তারা 3 বন্ধু মারা যায়। পরের দিন সকালে জেন আবার সেক্রেটারি হিসাবে এসএসডির অফিসে যায়। সেখানে তার দেখা হয় মিস ক্যাথের সঙ্গে। মিস ক্যাথ তাকে জিজ্ঞাসা করেন,
জেন, তুমি কি গত রাতে কাউকে বাঁচাতে পেরেছিলে? তুমি এসব কেন করো? কোনো মানুষ এমন কেন করবে যেখানে সে কিছুই পাবে না, তবু অন্য কারো জীবন বাঁচাতে চাইবে? এটা তো বোকামি। আর হেল ইউনিভার্সিটিতে এরকম বোকামি চলে না। তখন জেন বলে, মিস কেট, আপনি হয়তো দেখান যে আপনি কাউকে সাহায্য করতে চান না, কিন্তু আপনার মুখ দেখেই বোঝা যায় আপনি মানুষকে সাহায্য করতে চান। আপনি শুধু পদক্ষেপ নিতে ভয় পান। ঠিক তখনই সেখানে ফিরজি এবং অনিল চলে আসে। তারা দুইজন কথা বলছিল যে সুপ্রিমো কতটা রেগে যাবে যখন সে জানতে পারবে ব্লাডি নাইট ছাড়াও এখানে আরও খুন হয়েছে, আর একসাথে 3টা লাশ পাওয়া গেছে। তখন তারা লাস্ট নাইট যে ছেলেটা মারা গিয়েছিল টেরেস থেকে পড়ে, তার নাম মনে করার চেষ্টা করছিল। ঠিক তখনই জেন তার নাম বলে ওঠে, কারণ সে তার ফ্রেন্ডদের এই নাম উচ্চারণ করতে শুনেছিল। আর এর সাথেই এপিসোড 5 এখানে শেষ হয়ে যায়। আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।